শুরু করব আজকের কথোপকথন শুরু করব দেবেশবাবু আপনার কাছ থেকে, কারণ যারা আছেন যতজন আছেন তাদের মধ্যে মন্ত্রিসভায় বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্বপ্নটার জন্য আমি আজকেও দেখছিলাম তার বাড়ি থেকে তার মরদেহ চলে যাওয়ার সময়, শেষবারের মতো 59 পাম অ্যাভিনিউ থেকে বেরিয়ে যাওয়ার সময় 19, 20, 21 বছরের ছেলেমেয়েরা তার ছবি তুলছে। কেন তুলছে জানি না, তবে এটা নিশ্চিত জানি ওদের যখন 24 বা 25 বছর বয়স হবে ওই বাড়িগুলো তোরা থাকবে না। ওদেরকে ওই বাড়িগুলোতে রাখার জন্যই বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন। দেবেশবাবু, আচ্ছা, আসলে বুদ্ধদেব বাবুর সাথে আমার তো মন্ত্রী হওয়ার পরই খুবই কাছাকাছি চলে আসি, এবং আমার তার আগে বুদ্ধদা একটা ভালো লিডার, খুব মানে রেসপেক্টেড পার্সন এরকমই ছিল। কিন্তু মন্ত্রিসভায় এসে আমি যেটা দেখতে পাই যে ওনার মধ্যে নিজস্ব কোনো এজেন্ডা ছিল না। নিজস্ব কোনো এজেন্ডা বলতে হঠাৎ শুনলে আপনাদের মনে হবে যে নিজস্ব টাকা পয়সা ইত্যাদি, সেরকম তো উনি ছিলেনই, সৎ ছিলেনই। সেগুলো নিয়ে কোনো আমি বলছি না, সেগুলো সৎ সাধারণ, এগুলো নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু নিজের কোনো প্রচার বা নিজের কোনো বিষয় উনি থ্রু করতে চাইছেন তা না, একটা রাজ্যের প্রতি ওনার ভালোবাসা, এইটা একটা সাংঘাতিক রকমভাবে ছিল। মানে তার জন্য কি করতে হবে সেটার জন্যই উনি সকাল থেকে চলে আসতেন। আপনারা জানেন প্রায় 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতেন, প্রায় 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতেন, গিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে বসতেন, গিয়ে অনিল বিশ্বাসের সাথে আসতেন। তখন অনিল বিশ্বাস কথা বলতেন, কথা বলেই উনি রাইটার্স, এবং রাইটার্সে সারাদিন ধরে পরিশ্রম করতেন। এবং একটা জিনিস ছিল যে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা হয়তো অনেকেই জানেন না, বা অনেকে জানেন হয়তো যারা খুব কাছ থেকে মিশেছেন, যে প্রচণ্ড সরল, মানে মানুষকে বিশ্বাস করা। এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তো সাথে একসাথে আমাদের মিটিং হয়েছে। আমার নিজের মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ওনাকে খুব পছন্দ করছে। আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, আইটি সেক্টরটা তো ডেভেলপ করেইছে, যে 3টে বড় কোম্পানিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা। তার মধ্যে টিসিএস, উইপ্রো, ইনফোসিস। সেটা উইপ্রো ইনফোসিস একদম 2011 সালের জানুয়ারিতে আসে, এবং দেখুন কয়েক মাস বাদেই কী হবে নির্বাচনে জানা নেই, কিন্তু তারা আসে এবং সই করে। এবং দীর্ঘদিন তো তাদের সাথে কথা হচ্ছিল। আমার একবার মনে আছে যে আজিম প্রেমজি এসছেন বুদ্ধবাবুর ঘরে, সেদিন আমি যাইনি, কিন্তু আমি জানি যে আজকে কোনো সলিউশন হচ্ছে না, কোনো ইয়ে হচ্ছে না। কিন্তু আজিম প্রেমজি বেরিয়েছেন, প্রেস জিজ্ঞাসা করেছে যে কি হলো মিটিংয়ে। উনি বললেন, আজিম প্রেমজি বলল যে মিটিং উইথ চিফ মিনিস্টার ইজ অলওয়েজ ফাইন। মানে একটা ব্যক্তিকে আজিম প্রেমজি যেভাবে শ্রদ্ধা করতেন, এবং আমি উইপ্রোর যারা কাজ করতো এই সেক্টর 5-এ, তারা মানে বলতো যে আজিম প্রেমজি সবসময় বুদ্ধবাবুর ইয়েতে কথা বলতো। ঠিক। এবং ধরুন জানুয়ারি মাসে আমরা ইনফোসিসকে জমিটার দিই, তার কয়েকদিন আগে, তখনও ইনফোসিস আসবে কি আসবে না জানা নেই, নারায়ণ মূর্তি কলকাতায় এসেছিলেন। তো এসেছিলেন একটা প্রোগ্রামে, ওই লালবাজারের একটা প্রোগ্রামে। তো নারায়ণ মূর্তি যখন ফিরে যাচ্ছে ব্যাঙ্গালোরে, তো মানে কোইন্সিডেন্টলি সেদিন আমিও ব্যাঙ্গালোর যাচ্ছি একটা ইন্ডাস্ট্রিকে ধরতে, নারায়ণ মূর্তির সাথে আমার দেখা। তো নারায়ণ মূর্তি আমাকে বললেন যে, আমি বললাম যে কী কথা হলো বুদ্ধবাবুর সাথে। উনি আমাকে বললেন, আমি জমি নেব কি নেব না দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু ওয়ান থিং আই ক্যান সে, যে বুদ্ধদেব ভট্টাচার্য গভর্নমেন্ট ইজ ভেরি ট্রান্সপারেন্ট। স্বচ্ছতা, হ্যাঁ, মানে আপনি বলছেন ব্যক্তি জীবনের যে স্বচ্ছতা ছিল সেটা প্রশাসনে ভীষণভাবে প্রতিফলিত করতে পেরেছে। হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য ইজ ভেরি ট্রান্সপারেন্ট, বুদ্ধদেব ভট্টাচার্য মিনিস্ট্রি ইজ ভেরি ট্রান্সপারেন্ট। আমি নেব কি নেব না আমি বলতে পারছি না, হ্যাঁ, বাট আই ক্যান সে যে তখনই আমি ওই পয়েন্টটা দিয়ে ধরেছিলাম ওনাকে, যে মেবি তোমার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, মেবি যদি বুদ্ধদেব ভট্টাচার্য থাকে বা না থাকে, এরকম ট্রান্সপারেন্ট মিনিস্টার, ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট কি তুমি পাবে? দ্যাট ইউ ক্যান ডিসাইড। তার উইদিন 15 days
ওরা জমিটা নেয়। মানে আমি জাস্ট এই কথাটা বলেছিলাম যে মেবি আই ক্যান সে মানে দে হ্যাভ ভেরি রেসপেক্ট। ঠিক। আমি দেখেছি অনেক কথাতে আলোচনাতে আজিম প্রেমজি বসে আছেন, তাদের কথাবার্তা দেখে আমার খুব মনে হয়েছে মানে এটা ঠিক মানে একজন পোস্টটাকে সম্মান করছে তা না, ব্যক্তিকেও অনেক সম্মান করছে তা। সেখানেও একটা বিশ্বাস তৈরি হচ্ছে। হ্যাঁ, ব্যক্তির অনেস্টি, ব্যক্তির ট্রান্সপারেন্সি, এইটাকে তারা একটা সম্মান করছে, এইটা আমার মনে হয়েছিল। আমি আবারও আপনার কাছে আসবো দেবেশবাবু, আমি দেবারুণবাবু আপনার কাছে আসবো। দেবারুণদাই বলা ভালো, আপনাদের আমার দীর্ঘদিনের দেবারুণদা। দেবারুণদা বাবু বলতে অস্বস্তি হয়। দেবারুণদা, একটা কথা দেবেশবাবুর কথা সূত্র ধরেই বলছি, নিখুঁত শল্য চিকিৎসকদের সঙ্গে অনেক সময় রাজনীতিকদের তুলনা করা হয়, কারণ নিখুঁত শল্য চিকিৎসকরা নিখুঁত হন একটা অদ্ভুত জিনিস ফলো করে। তারা বিশ্বাস করেন এভরি পেশেন্ট হ্যাজ আ হিস্ট্রি আদার দ্যান হিজ কেস হিস্ট্রি অর হিজ অর হার কেস হিস্ট্রি। কেস হিস্ট্রি তো আছেই, বাড়িতে কজন, বাচ্চা কত বড়, মা বাবা দূরে থাকেন না কাছে থাকেন, ইত্যাদি ইত্যাদি। তারপর যখন ছুরিটা চালান, অ্যানাস্থেসিয়া তো বটেই, ডাক্তারবাবুর ব্যবহারে বোধহয় অর্ধেক উপশম। বুদ্ধদেব ভট্টাচার্য অনেক ক্ষতচিহ্ন বুকে নিয়ে, মানে পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলছি, শিল্পায়নের জন্য এগিয়েছিলেন। কিছু না অনেক কিছু ছিলাম, সেগুলোর মধ্যে যাচ্ছি না, দল সরকার সব। তারপরেও তার প্রতি বিশ্বাসটা তৈরি হয়েছিল কীভাবে? মানে কেস হিস্ট্রি অর্থাৎ পার্টি হিস্ট্রির বাইরে কি বুদ্ধদেব ভট্টাচার্যের এমন কোনো হিস্ট্রি ছিল যাতে শিল্পপতিদের এই বিশ্বাসটা তৈরি হতো? না, সেটা তোমার কথার মধ্যেই তোমার কথার জবাব রয়েছে। সেটা হচ্ছে যে ওনার দুটো ফিচার ছিল, সেটা কমিউনিস্টরা পছন্দ করে না বললে, কিন্তু আমি বলি উনি কামুর খুব ভক্ত ছিলেন তো, আলবের কামুর। উনি ছিলেন কামুর আউটসাইডার। কি বলছেন? একদম প্রকৃত অর্থে। কারণ হচ্ছে উনি থেকেও ছিলেন না, উনি সব সময় বলতেন, আমার বাবা বলেন সেই কঠোপনিষদের কথাটা, কঠোপনিষদ না অন্য কোনো একটা কোনো উপনিষদের কথা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, যে তেন তক্তেন ভুঞ্জিতা, এটা বুদ্ধের একটা কমেন্ট আছে, কঠোপনিষদের, যে তুমি ত্যাগের মধ্যে দিয়ে ভোগের মধ্যে দিয়ে ত্যাগ করবে। তো এইটা কিন্তু জীবনাদর্শ ছিল। এটা তো ওদের বাবারা ছিল বামুন ঠাকুর, একদম ওরা বৈদিক ব্রাহ্মণ, এবং সুকান্ত ভট্টাচার্যের যে পরিবার, হ্যাঁ, ওদের পুরোহিত দর্পণের রচয়িতা ওর বাবা। তো সেই বাড়ির ছেলে, এটা নাম্বুদ্রিপাদের সঙ্গে মিলে যায় একদম হুবহু চরিত্রগত ভাবে। ওরম কঠোর সংস্কৃত ছাড়া বাড়িতে কোনো উচ্চারণ নেই, গলায় ঘন্টা বেঁধে বেরোয় দলিতের ছায়া যাতে না মারায়। সে বাড়ির ছেলে কমিউনিস্ট হয়। এটা যখন নাম্বুদ্রিপাদ মারা গেল, হর্ষকৃষ্ণ সিং সুরজিৎ আমাকে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, কোন বাড়ির ছেলে আমাদের পার্টিতে এসেছিল জানো, কল্পনা করা যায় না। তো সেই রকম বুদ্ধদেব ভট্টাচার্য ওদের মতো প্রতিপত্তিশালী বাড়ি না, ওরা গরিব ব্রাহ্মণের বাড়ি। তো সেখানে ওই আমাদের এক বন্ধু ছিল, সাংবাদিক বন্ধু আছে এখনো, নাম করছি না, তার বাবা যখন বুদ্ধবাবু কাশীপুরে দাঁড়িয়েছেন ওখানে প্রথম ভোটের সময়, তো ভোট চাইতে গেছেন, ওকে বলেছে, ওর বাবা বলেছে, তুমি কমিউনিস্ট পার্টির ভোট চাইতে এসছো, আমি তোমাকে অত্যন্ত স্নেহ করি, তুমি অমুকচন্দ্র তর্কতীর্থ না ন্যায়ালঙ্কার কার তুমি নাতি জানো। তো উনি বুদ্ধদা তাকে এসব বুঝিয়েছে। তো সেই সব ব্যাপার হচ্ছে, কিন্তু ইনস্পাইট অফ অল দিস, এই যে যেটা পরিচিতি, আউটসাইডার বলছিলেন, আউটসাইডার কেন বলছে, এইগুলো ওকে আউটসাইডার করে রেখেছিল। এই আউটসাইডারটা ভালো, এটা খারাপ নয়, এটা হচ্ছে ডিট্যাচমেন্ট। এটার থেকে আমি আমাদের দেশে কোনো মন্ত্রীকে দেখিনি, মুখ্যমন্ত্রী তো দূরস্থান, যারা এই ডিট্যাচমেন্ট নিয়ে চলেন। আমাদের নরেন্দ্র মোদী বলেনি এটা, নরেন্দ্র মোদী এসেছিলেন এই ডিট্যাচমেন্টের আশ্বাস দিয়ে, সেটা আলটিমেটলি উনি রাখতে পারেনি, হয়তো সদিচ্ছাও ছিল। কিন্তু ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু বুদ্ধদেব বাবুকে ভীষণ ভালোবাসতেন আজকেও, এবং সেই কথাটা আমি ডিটেলে প্রসঙ্গে গেলে অন্য প্রসঙ্গে চলে যাব,